আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আসলে কথা দিয়ে সবসময় কথা রাখতে না পারার মধ্যেই তারকাদের গল্প প্রায় বেশ কয়েকটা মাস চলে আসছে এভাবে করেই। ইরেগুলারিটি, নিয়মিত ভিডিও না দেওয়া, ভিডিওর ডিউরেশন কখনো বেশি কখনো কম দেওয়া, কালক্ষেপণ, মানে সব কিছু মিলিয়ে কথাটা আসলে আপনাদেরকে যেভাবে আমি আপ টু দ্য মার্ক সবসময় ধরে রেখেছিলাম, যেভাবে একটা চ্যানেলের প্রতি ডেডিকেশন ছিল আমার যে আমি চ্যানেলটাকে ধরে রাখবো, সেই জিনিসটা কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আই থিঙ্ক ইটস হাই টাইম আই শুড স্টপ হিয়ার। আমার কাছে মনে হচ্ছিল যে এখন আসলে হয়তো এটা আসলে থামিয়ে দেওয়া উচিত, হয়তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, সব কিছু মেনটেন করা পসিবল হচ্ছে না। কারণ দর্শক, আমি আপনাকে বড় বড় মতো সবসময় বলেছিলাম ইউটিউবটা কিন্তু আসলে আমার প্রফেশন না, বা ইউটিউবটা কিন্তু আমার জন্য জান প্রাণ উজাড় করে দিয়ে দিতে হবে এমনটাও না। এটা আমি জাস্ট আমার একটা ভালো লাগা থেকে করি, ভালোবাসা থেকে করি, আপনাদের সাথে কিছু সময় গল্প করতে আসি। এবং সবচেয়ে বড় যে বিষয়, আমার খুব কাছের কিছু দর্শক আছেন যারা আমাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেন এবং ভালোবাসেন। সো তাদের জন্য আমার রেগুলার ভিডিও দেওয়া ছিল, কারণ আমি দেখেছি একটা জিনিস, আমার ভিডিওতে বেশি ভিউ হোক কম ভিউ হোক, কিছু দর্শক আছেন যারা প্রতিনিয়ত আসেন। সো তাদের জন্য আমার রেগুলার ভিডিওটা দেওয়া। তো সবচেয়ে বড় যে বিষয়, সো একবারে চ্যানেলটা ফেলে দেওয়ার মতো চিন্তা করেছিলাম যে হয়তো আর ভিডিও দিব না, এবং আমি সেটার কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম দুই একটা ভিডিওতে। হয়তো দর্শক, আপনারা এই কয়দিনের গ্যাপটাকে হয়তো মিস মনে করছেন, বাট যেদিন সবসময়ের জন্য চলে যাব সেদিন আসলে আপনাদের কেমন লাগবে হয়তো বলেছিলাম। তো হয়তো সেই দিন জানি না কবে আসবে, বাট আমার কাছে মনে হচ্ছিল হয়তো শীঘ্রই চলে এসেছিল আমার কাছে। বাট তারপরও সব কিছু আবার নতুন করে মোটিভেশন নিয়ে মনে হয়েছে যে না, দিতে তো দোষ নেই, যদি আমি দিয়ে যেতে পারি, আমার যদি সময় সুযোগ করে বেশি না হোক কম করে হলেও যদি দিতে পারি, এবং সেখানে যদি কিছু ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারি, এটাই আমার সাকসেস। আমার ভিউ লাগবে না, আমার টাকা লাগবে না, আমার just কিছু পছন্দের কিছু ভালোবাসার মানুষ লাগবে যারা রেগুলার আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তাদের জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে যাব যতদিন পর্যন্ত আপনারা থাকবেন, ততদিন পর্যন্ত। যেদিন বুঝবো না এখন আসলে এখন ওভারটাইম হয়ে যাচ্ছে, যে আপনাদেরও হয়তো ভালো লাগছে না বা আপনারাও আর নেই, সেদিন হয়তো আমি সেখান থেকে নিজের থেকে আস্তে করে চলে যাব, হয়তো নীরবে চলে যাব, কাউকে বলেও যাব না। তো যাই হোক, অনেকগুলো কথা নিজের জন্য বললাম শুরুতে 2-1 মিনিট, বাট চলে আসি। একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তারকাদের গল্প আবার ঠিক তারকাদের মতোই ব্যাক করবে। বাট হ্যাঁ, সেটা আজকের ভিডিওর জন্য না। আজকের ভিডিওতে যেটা দেবো সেটা একটা কমন বিষয়, অর্থাৎ আমি মনে করি আপনারা বাপ্পি তিশার ভিডিও যদি দেখেন সবার চোখেই কমন বিষয়গুলো ধরা পড়বে। কিন্তু কেন বললাম তারকাদের গল্প তারকাদের মতোই ব্যাক করবে, সেই কথাটা বলার কারণ তো অবশ্যই আছে। কারণ অতি সত্বর আমি এমন কিছু নিয়ে আসবো যে জিনিসটা দেখে কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষের মনে হবে ইয়েস, এটাই তো, এটা তো তারকাদের গল্প ছিল। সেটা অবশ্যই কিছু সময়ের পর, জাস্ট শুরুর কয়েকটা ভিডিওর পর আমি নিয়ে আসবো। সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো আজকে কি দেখবেন? আজকে প্রথমত আপনারা যেটা দেখবেন, আমি যেটা আসলে দেখে রেখেছিলাম, ভেবে রেখেছিলাম, বাট সেগুলো আমার কিছু বলা হয়নি। প্রথমত, বাপ্পি লিচু নিয়ে একটা কেলেঙ্কারিতে জড়িয়েছে। লিচু কেলেঙ্কারি বলবো আমি, ঠিক আছে? লিচু কেলেঙ্কারির পরে বাপ্পি আরও কিছু কেলেঙ্কারিতে পড়েছে। বাপ্পি নিজেকে ওই বাড়ির গার্জিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, অপপ্রয়াস করছিল। 2 নম্বর বিষয়, একটা লিচু কেলেঙ্কারি বললাম, একটা গার্জিয়ান প্রতিষ্ঠা করার কথা বললাম। তৃতীয় যে বিষয়, আপনারা দেখবেন গতকালকে রাতে, মানে ভোরবেলার দিকে হয়তো ফাতেহা নাজনীন দেশে ফিরেছে, এবং সে মালয়েশিয়ার থেকে একদম পাবনাতে এসেছে। তো পাবনাতে যখন এসেছিল তখন সে ভোরবেলাতে তিশা কিন্তু পাখিকে নিয়ে, তাবিয়াকে নিয়ে তাদের উঠানে বসেছিল, ঠিক আছে? সো এইখানেও একটা কেলেঙ্কারিতে জড়িয়েছে তিশা, ঠিক আছে? এটাকে বলবো কান্না করার কেলেঙ্কারি, কান্না বা ইমোশনাল কেলেঙ্কারি, ঠিক আছে? এবং বাপ্পির নজর ছিল খালি ফাতিহার লাগেজ থেকে, লাগেজগুলো সব ঠিকঠাক মতো এনেছে তো, কোনোটা হারিয়ে যায়নি তো, লাগেজ লাগেজ। সো এটা হচ্ছে লাগেজের প্রতি অতিরিক্ত বাপ্পির ভালোবাসা। তো কয়েকটা বিষয় আমি ইতিমধ্যে বলে ফেলেছি: লিচু কেলেঙ্কারি, গার্জেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তিশার কান্না কেলেঙ্কারি, বাপ্পির লাগেজের প্রতি অবিরাম ভালোবাসা। এই যে কয়েকটা বিষয় তুলে ধরলাম, এই কয়েকটা বিষয়কে আজকে আমি এলাবোরেটলি আমার ভিডিওতে কিন্তু প্রতিস্থাপন করব। এই চাইতে বড় যে বিষয়, লিচু ব্যবসায়ী তিশার পর্দাটাও কিন্তু আজকে ফাঁস হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন দর্শক, শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন দর্শক, অ্যাজ ইউজুয়াল যেটা প্রতিনিয়ত বলি, বলতেও লজ্জা লাগে, বাট বারবার আমার ভুলের খেসারত আপনারা কেন দিবেন? আপনারা কি অন্যায় করেছেন? আপনারা তো কিছু করেননি। কিন্তু হ্যাঁ,
তারপরও বারংবার বললে আপনাদেরকে কাছের মানুষ মনে করে। যেহেতু দর্শক আমার এই ভুল, আমি ইরেগুলার থাকি, যার কারণে চ্যানেলটা আমার খুবই ডাউন হয়ে যায়। এই জন্য যখন আবার এরকম ডাউন হয়ে যায় আমি আপনাদের কাছে হেল্প চাই যে দর্শক আপনারা যদি ভিডিও বেশি বেশি শেয়ার করেন বা লাইক দেন বা ফুল ডিউরেশনের ভিডিও দেখেন, তাহলে আমার কিন্তু চ্যানেলে আবার যে ডাউনগ্রেড যে সিগন্যালটা সেটা আবার আপগ্রেড হয়ে যাবে। সো শুধুমাত্র আপনাদের যদি এই হেল্পটুকু থাকে, সো যদি সময় সুযোগ থাকে সেই জায়গাতে আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন, এতটুকুই যা। কারণ যখন ভিডিও একটা আপগ্রেড পজিশনে থাকে তখন কিন্তু ভিডিও দেওয়ার একটা ইন্সপিরেশন বা মোটিভেশনও পাওয়া যায়। সো যাই হোক দর্শক, আমি ভিডিওর মূল কথায় চলে আসি। প্রথমত দর্শক, ফাতেহা বাংলাদেশে আসবে, তাদের মা মারা গিয়েছে, বাপ্পি ফাতেহার মা মারা গিয়েছে, আরও মাস 3 হয়েছে। তো যখন নাজমানটি মারা গিয়েছিল তখন কিন্তু ফাতেহা আসতে পারতো, কিন্তু তখন আসেনি। তখন আপনারা জানেন একটা শীতের শেষ হবে হবে এমন একটা অবস্থার মধ্যে ছিল, আবহাওয়াটা নাতিশীতোষ্ণের মতো ছিল, না খুব শীত ছিল আবার না গরম পড়ে গিয়েছিল, শীত শেষ হয়ে বসন্তে পা দিবে এমন একটা মাসের মধ্যে ছিল। তো ওই সময় ফাতেহা চাইলেই আসতে পারতো, নিশি কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ সে জানে যেহেতু তার মা মারা গিয়েছে, যে মানুষ চলে যাওয়া সে তো চলে গেছেই, এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু সে যদি এখন ওই সময় আসে, ওই সময় আসলে তো আসলে তার কোনো লাভ হচ্ছে না। এখানে সবাই তার লাভ লোকসানের কথা চিন্তা করেছে, কারণ ওই সময় সে ফাতেহা 2টা ভিডিও দিতে পারবে না, 2টা ভিউ ব্যবসা করতে পারবে না। তাহলে তার যে টিকিট খরচ, তার যত রকম খরচ হয়েছে সব কিছুই কিন্তু তার ওয়েস্ট হয়ে যাবে, কোনো কিছু সে রিটার্ন আয় রোজগার করে যেতে পারবে না। কিন্তু সে চিন্তা করেছে মা মারা যাওয়ার মাস 3-4 পর যদি আমি যাই বাংলাদেশে, সে সময় কিন্তু কঠিন গরম পড়বে, যেটা এখন বর্তমানে পড়ছে মে মাস, সামনে জুন মাস। এবং এই সময় আমরা সবাই জানি আমাদের পছন্দের একটা ফল আম, কাঁঠাল, লিচু, এই যে গ্রীষ্মের যে প্রধান ফলগুলো, এগুলো পাকার সিজন থাকে এ সময়। আর যদি আপনারা একটু কোরিলেট করতে পারেন বা একটু চেষ্টা করেন, খেয়াল করে দেখবেন যে বাপ্পি মানে তাদের দেশের বাড়িতে পাবনাতে কিন্তু প্রচুর আম গাছ আছে, লিচু গাছ আছে। আমি যেটা মনে করি বাপ্পিদের বাড়িতে আমের থেকে লিচু গাছই মনে বেশি আছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। এবং বাপ্পির ভাষায় তাদের কাছে লেচু 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 অনেক লেচু হয় এবং তাদের কাছে আমও ভালোই হয়। এবং আমরা সবাই জানি রাজশাহীর মাটি আমের জন্য খাঁটি। সো রাজশাহীর মাটি মানেই কিন্তু এটা অন্যরকম কিছু, এবং পাবনা কিন্তু রাজশাহীর মধ্যেই পড়েছে। সো কিন্তু বলতে পারেন রাজশাহীর বাতাস কিন্তু পাবনা দিয়েও যায়। সো পাবনার আম, জাম, কাঁঠাল, লিচু কিন্তু অনেক মজা হবে, সুস্বাদু হবে, এটাই স্বাভাবিক। এখানে আসলে ঈর্ষা করার কিছু নেই, এটাই বাস্তব। অঞ্চলভেদে কিছু ফল আছে যেগুলো ওই অঞ্চলে বেশি ভালো হয়, যেমন বাপ্পিদের যে জেলা সেখানে এই ফলগুলোর জন্য খুব বিখ্যাত। তো যাই হোক, তো বাপ্পি এবার জানে যে ফাতেহা অবশ্যই গ্রীষ্মকালে আসবে, এটা হয়তো বাপ্পি আগে থেকে জানতো, ঠিক আছে, এটা বাপ্পি আগে থেকে বুঝতে পেরেছিল। কিন্তু কবে নাগাদ কোন তারিখে আসবে এটা কিন্তু অবশ্যই সে টিকিট ফাইনালাইজ করার আগ পর্যন্ত জানতে পারছিল না কবে আসবে। তো এর মধ্যে নাজমানটি মারা যাওয়ার পর নাজমানটির যত জিনিসপত্র ছিল এগুলো কিন্তু বাপ্পি আলাদা করে 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 সে নিজের মতো রেখে দিয়েছে। খেয়াল করে দেখবেন, আমি যতটুকু জানি যখন একজন মা মারা যায়, তার যদি 2 সন্তান বা 3 সন্তান থাকে, তাহলে মায়ের যে ব্যবহৃত জিনিসপত্র, ধরুন সেটা গোল্ডের জিনিসপত্র হতে পারে, তার টাকা পয়সা হতে পারে, তার আলমারি হতে পারে, আলমারির গোপন লক হতে পারে, বা তার সিন্দুক হতে পারে, তার বিভিন্ন ব্যাংক হতে পারে, এই জিনিসগুলো 3 ভাই বোন একত্রিত হয়ে সেটাকে খুলতে হয়। রাদার নট এরকম যে একজন ভাই সামনে আছে সেই খুলে সব কিছু দেখা শুরু করবে যে তার মা তাদের জন্য কী রেখে গেছে। এই কাজ করার কোনো রকম অবকাশ নেই বা নিয়ম নেই, ঠিক আছে। আমার সামনাসামনি যেটা দেখা সেটা একত্রে বসে তাদের করার কথা ছিল। কিন্তু বাপ্পির ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, বাপ্পি কিন্তু তার মায়ের লক, ওয়ার্ড্রোপের লক, আলমারি খুলে সিন্দুক ভেঙে টাকা বের করা, মায়ের ভ্যানিটি ব্যাগ, তার পার্স, এগুলোকে চেক করা কোথায় কি রাখা আছে, সব কিছু কিন্তু ফাতেহা মানে নিশি আসার আগে থেকেই সে কিন্তু এগুলো চেক করা শুরু করেছিল এবং অনেক কিছু সে হাতিয়ে নিয়েছে, সরিয়ে নিয়েছে। বলতে পারেন ভাই প্রমাণ কি? প্রমাণ অবশ্যই দিব। তো এটা কিন্তু বাপ্পির ঠিক হয়নি, উচিত ছিল ফাতেহার সাথে একসাথে বসে এগুলো বের করা। বাপ্পির উচিত ছিল নাজমানটি মারা যাওয়ার পরপরই তাদের নিচতলা ঘর একবারে পরিষ্কার করে তালা দিয়ে রাখা। ওই আলমারি চেক করার কোনো সাহস বাপ্পির দেখানো উচিত হয়নি, এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। তো বাপ্পি যে শয়তানি করেছে, বাপ্পি যে চুরি করেছে, বাপ্পি যে মিথ্যা কথা বলছে, সেটা নমুনা বাপ্পি নিজেই আবার তার ভিডিওতে দিয়ে দিয়েছে। এ তো 4-5 দিন আগের একটা ভিডিওতে, যখন বাপ্পি বুঝতে পেরেছে অমুক দিন 13 তারিখ বা 14 তারিখের দিকে ফাতেহা আসবে, ওই সময়তে কিন্তু বাপ্পি বুঝতে পারে যায় যে ফাতেহা যেহেতু আসছে, সো এখন তো অনেক কিছুই নিশি খোঁজ চাইবে তার কাছে, সে কী করবে। তো সে ভিডিওতে বলছিল, খুব সুন্দর করে গল্প বানিয়ে বানিয়ে বলছিল ঠিক এইভাবে করে, এই যে এখানে মায়ের জিনিসপত্র সবগুলো রাখা আছে, সব এক জায়গাতে রাখা আছে।
তো আমাকে একজন বলছিল যে বাপ্পি ভাই যেগুলো সব নিশে আসার পর খুলতেন, একা একা খুলছেন কেন? তো ভাই আমি কিছু খুলিনি, যা আমি তখন বলেছি সব যা যেমন ছিল তেমনই আছে, আমি কিছুই ধরিনি, আমি কোনো কিছু সরিয়েও রাখিনি, আমি আমি কোনো কিছু, এই যে এই দুইটা লাইন বলে বাপ্পি থেমে গেছে। কি বলেছে? আমি কোনো কিছু সরিয়েও রাখিনি, আমি কোনো কিছু ইও করিনি। ইও কি রে? হ্যাঁ বাপ্পি ভাই, ইও কি? হোয়াট ইজ ইও? ইও 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 মিন, আপনি বলতেছেন এটা আমি কোনো কিছু সরিয়েও রাখিনি, আমি কোনো কিছু চুরিও করিনি। আসলে গল্পটা ঠিক ওই বাংলা ছোটকালের প্রবাদ বাক্যের মতো হয়ে গেল। এই ঘরে কে রে, আমি কলা খাই না। ঠিক ওই গল্পের মতো। আপনাকে তো কেউ প্রশ্ন করেনি আপনি কি কিছু সরিয়ে রেখেছেন, আপনি কিছু চুরি করেছেন, আপনি নিজেই আপনার সাফাই গাইছেন আমি কিচ্ছু সরিয়ে রাখিনি, আমি কিচ্ছু চুরি করিনি। তার মানে আপনি অবশ্যই কোনো কিছু চুরি করেছেন, আপনি অবশ্যই কোনো কিছু সরিয়ে রেখেছেন, এবং সেটা অবশ্যই অনেক মূল্যবান। এবং সেই মূল্যবান জিনিসের মধ্যে দুটা জিনিস আছে, বাড়ির দলিলপত্র এবং 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 আপনার মায়ের গচ্ছিত কিছু সঞ্চিত টাকা পয়সা, গোল্ড এবং পেনশনের টাকা। এই সমস্ত জিনিসপত্র আপনি অবশ্যই সরিয়ে রেখেছেন। এখানে বিন্দুমাত্র কোনো সন্দেহ করার কিছু নেই। যেমন আপনি যে গাড়িটা কিনেছেন সেটা কিন্তু আপনার মায়ের পেনশনের টাকা দিয়ে কিনেছেন, আপনার মা যে পেনশনের টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা দিয়ে আপনি গাড়িটা কিনেছেন কিন্তু। তো যাই হোক, তো বাপ্পি তখন বলছিল তার মায়ের কথা, যে আমার মাকে মা আসলে কি, আমার মা অনেক দিন ধরে বলছিল যে দেখে যে টিভিটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো বিক্রি করে দিয়ে কী হবে। তা আমি বলি না মা থাকুক, তোমার যা ভালো হয় তুমি সেটা করো, তোমার যেটা মন চায়। আমি কিছু করি না, আমি কোনো কিছু বিক্রি করিনি, আমি চাইলে টিভি বিক্রি করে খেতে পারতাম, বাট আমি কিছুই করিনি, সব রেখে দিয়েছি। এটা বাপ্পির ধারাভাষ্য। তো বাপ্পির ধারাভাষ্য দিতে দিতে তার আসল কথা বলা শুরু করেছে। সে বলছে যে আমার মা সব কিছুই আসলে কোনো কিছু ঘরের করার আগে আমার কাছে অনুমতি চাইতো। তখন বলতাম মা তোমার তো অনুমতি নেওয়া লাগবে কেন আমার কাছ থেকে, তোমার যা মন চায় করো না। তখন মা বলতো কেন বাবা, তুই তো আমার গার্জিয়ান, এখন থেকে তুই আমার গার্জিয়ান, তুই যা বলবি তাই তো হবে। মানে বাপ্পি তার বড় ভাইয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, সে যে ওই বাড়ির ছেলে হয়ে তার যে কথাটার দাম আছে, দাম্ভিকতা আছে, সে যা বলবে সেটাই ফাইনাল কথা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে ভিডিওতে এই কথাটা বলেছে, যাতে করে নিশি যখন বাংলাদেশে আসবে, নিশি যদি কোনো কিছু বাপ্পিকে জেরা করে, এটা কেন এমন হলো, ওইটা কেন এমন হলো না, এটা এমন হলেও পারতো, তখন বাপ্পি স্ট্রেট ফরওয়ার্ড নিশিকে বলে দেবে একটা কথাই, আমি এ বাড়ির ছেলে, তুই এ বাড়ির মেয়ে, তুই আমার উপর কথা বলতে পারবি না, আমি যা যতটুকু যেভাবে তোকে দিব, তোকে ওইটাতে চোখ বন্ধ করে মুখ বুঝে ওইভাবে নিয়ে যেতে হবে, এর বাইরে তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না, কারণ আমি এই বাড়ির গার্জিয়ান, আমাকে মা আমাকে এই জায়গাতে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাপ্পির সবচেয়ে বড় মাস্টার প্ল্যান ছিল। এই জন্য 3-4 দিন আগে থেকে বাপ্পি এই গল্পগুলো বানিয়েছে। এটা ছিল বাপ্পির গার্জিয়ানের গল্প। এখন আসি, বললাম না আরেকটা গল্প বলবো, লেচু কেলেঙ্কারি গল্প। লেচু লেচু লেচু, হোয়াট ইজ লেচু? লেচু মানে আমিও জানি না, আমি মানে জানি লিচু, কিন্তু বাপ্পির কাছে হচ্ছে লেচু। তো লেচুটা কি? লেচু যেটা হয়েছে বাপ্পির, আপনারা জানেন বাপ্পিদের গাছ ভর্তি লিচু হয় দর্শক গরমকালে। এবং যখন নাজমান্ডি মারা গিয়েছিল, আমার একটা সিনারি এখনও মনে আছে, সেটা নিয়ে আমরা রোস্ট করেছিলাম। খুকি বাপ্পিদের বাড়ির ছাদে যায়, বিভিন্ন এলাকাবাসীর ছাদে যায়, গিয়ে বাপ্পিদের লিচু গাছ দেখে, এই যে দেখুন লিচু, এখন থেকে লিচু ধরা শুরু করেছে, কত লিচু লিচু, আমি এবারে সেই গাছে লিচু খাবো। এগুলো ভাগ বাটোয়ারা করছিল খুকি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনে পড়ে কি আপনাদের সেই গল্পের ঘটনা? এবং আরও একটা মজার জিনিস, বাপ্পিদের যে ছাদ ছিল, সে ছাদ থেকে কিন্তু লিচু গাছের লিচু পাড়া যেত। এটাও কিন্তু আরও একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। আসলে সেটা বাপ্পিদের ছাদ নাকি আরেকজনের ছাদ জানি না, বা ছাদ থেকে লিচু পাড়া যেত, সেটা খুকি নিজে দেখিয়ে দিয়েছে। একদম ছাদের সাথে লিচু গাছ ছিল, আপনাদের হয়তো সেই জিনিসটা মনে আছে। তো আসলে আমি এখন কোনটা বলতে যাচ্ছি, আমি যেটা বলতে যাচ্ছি, বাপ্পি গতকালকে কিছু ভিডিও দিয়েছে, মানে ভিডিও দিয়েছিল, ওই ভিডিওর মধ্যে লিচু গাছের কিছু কথা বলেছে। কি করেছে বাপ্পি, তাদের লিচু গাছ দেখায়, যেহেতু নিশি আসবে, নিশি এবার আসছেই কিন্তু কেন গরমকালে, কারণ সে তার মা মারা যাওয়ার পরে সে ওই সময়তে আসেনি, কারণ ওই সময়তে আসলে তার কোনো লাভ হতো না, কিন্তু এখন কেন আসছে? এখন গরমের সিজন, এখন আম জাম কাঁঠাল লিচু পাকবে, তার বাচ্চা কাচ্চা আছে, তোষান তাবিব আছে, তাদের জন্য সেই আম জাম কাঁঠাল লিচু নিয়ে যেতে পারবে পাক্কা ফল। আর না হলে তারা লিজে যে জমিগুলো দিয়েছিল সেগুলো বিক্রি করে দিয়ে বা সেগুলোর টাকা নিয়ে ফাতে কিছু লাভবান হতে পারবে, যেহেতু গরমকাল সে আম জাম লিচু কিন্তু বিক্রি করা যায়। এবং আপনারা জানতেন নাজমান্ডি কিন্তু এই ফলগুলোকে বিক্রিও করতো, এত ফল হতো তাদের গাছের মধ্যে, নিজেরা খেয়ে কিন্তু শেষ করতে পারতো না, এলাকার মানুষদেরকে বিলি করে বেড়াতো কিন্তু নাজমান্ডি নিজে। ঠিক আছে, তো এবার কি হয়েছে, এবার বাপ্পি নিশি যেহেতু আসবে জানে, এবং নিশি আসার আগেই
বাপ্পি কাঁচা ধসা যা ধরনের লিচু আছে সবগুলো পেরে পেরে খাওয়া শুরু করেছে। কারণ সে জানে যে এবার মানে যখন আপনার তিশা মানে নিশি একবার চলে আসবে, নিশি তো অনেকখানি ফল নিয়ে যাবে, তাই না? যদি ফল নিয়ে যায় তাহলে বাপ্পিটা কী খাবে? বাপ্পিদের তো ভাগে কমে যাবে। এই জন্য বাপ্পি আগে থেকেই লিচু পাড়া শুরু করেছে এবং লিচু গাছ ছাবা ছাবা করে ফেলেছে, ছাবা ছাবা মানে একদম ফর্সা বানিয়ে দিয়েছে। তো এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, এই জিনিসটা আমার একটা একদম নিজের বাস্তব অভিজ্ঞতা আছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি। আপনারা হয়তো বিভিন্ন মানুষ অনলাইনে আম অর্ডার করে খেয়েছেন বা বিভিন্ন মানুষ কাঁচা আম খেয়েছেন। তো এই গরমকালে আমের একটা কথা বলি আপনাদেরকে, যদি আপনারা না জেনে থাকেন। ধরুন আপনারা বলতে পারেন, ভাই কাঁচা লিচু ছিঁড়ে কী লাভ হবে? কাঁচা লিচু কি আর খাওয়া যায়? খাওয়া যায়। কেমনে খাওয়া যায় আমি আপনাদেরকে বলি। কাঁচা আম আর কাঁচা লিচুর কথা বলি। ধরুন কাঁচা আম কাঁচা লিচু কেউ যদি গাছ থেকে ছিঁড়ে ফেলে, আপনারা ভাববেন এটা কীভাবে খাবে পাকিয়ে? তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা যখন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীর আম অর্ডার করে আনি, খেয়াল করে দেখবেন সেগুলো কিন্তু কাঁচাই দেওয়া হয়। তো ওরা বলে দেয় যদি আমরা পাকা আম দেই সেটা কিন্তু বক্সের মধ্যে গলে ফেটে যাবে, আপনারা খেতে পারবেন না। তো ওনারা কিন্তু কাঁচা আমই দেন ভিতরে, ঠিক আছে, বা কিছুটা হালকা পাকা আম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখি মানে ওনারা কাঁচা আম দেন আর কি, ঠিক আছে, কাঁচা আম দেন এবং শক্ত আম থাকে এবং তারা বলে দেয় আপাতত আপনারা এটা এভাবে গরমে রেখে দিবেন, 3 থেকে 4 দিনের মধ্যে আমগুলো পাকা শুরু করবে, তখন একটা একটা করে আপনারা খেয়ে নেবেন। এবং আমি খেয়াল করে দেখেছি আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে, এই আম আর লিচু আমি একদম আমাকে যখন দিয়েছিল খোসাগুলো একদম সবুজ ছিল দর্শক, বিশ্বাস করবেন না। বিশেষ করে আমি আমরুপালি আমটা খেয়েছিলাম, ল্যাংড়া আমটা খেয়েছিলাম, এবং প্রতি গরমে আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করে আনি। আমার পরিচিত কিছু মানুষজন আছে, তাদের কাছ থেকে আমি রাজশাহী থেকে আম লিচু এগুলো অর্ডার করে নিয়ে আসি। ওই কার্টন, এই যেগুলোকে কী বলা হয় আসলে, কার্টন না কী বলে আর কি, কেজ বলা হয় আর কি, এরকম 2-3 কেজ আমি নিয়ে আসি। এক এক কেজি 20 কেজি বা 25 কেজি করে থাকে আর কি। তো ওই যে আমগুলো দেয়, ল্যাংড়া আম বলেন বা আম্রপালি, এগুলো একদম সবুজ থাকে দর্শক, একদম সবুজ কাঁচা থাকে। তো 3-4 দিন একদম পেপার বিছিয়ে দেওয়া হয় ডাইনিং রুমে, এবং সেটা গরমের মধ্যে রোদে থাকতে থাকতে 3-4 দিনে একদম ধুমসে পেকে যায়, একদম পেকে লাল টকটকা হয়ে যায় এবং প্রচুর মিষ্টি হয়। সো দেখুন, পাঠালো কাঁচা আম, বাট আমি কিন্তু খাচ্ছি পাকা আম, এটা কিন্তু গাছ পাকা আম হলো না তাহলে। তার মানে আমার কাঁচা আম ফালানো যাচ্ছে না, খাওয়া যাচ্ছে। লিচুর ক্ষেত্রেও দেখলাম একই ঘটনা, হয়তো সেটা একটু 2-1 দিন আগে পিছিয়ে পাকে, বাট লিচু ঠিক একই রকম। কাঁচা লিচু গাছ থেকে পেরে কিছুদিন গরমের রোদের তাপে রেখে দিলে সেটা পেকে যায় কিন্তু, এবং সেটা কড়া মিষ্টিও হয়ে যায়, খাওয়া যায়। অর্থাৎ এখন আমি আপনাদেরকে বলি, তাহলে এই যে একটা ব্যাখ্যা দিলাম, একটা হাইপোথিসিস দিলাম আম লিচু পাকানোর, এটাকে তিশা এবং বাপ্পি কীভাবে কাজে লাগিয়েছে। বাপ্পি তিশা যখন বুঝতে পেরেছে নিশি এবার আম লিচু নিতে বাংলাদেশে আসছে, তিশা এবং বাপ্পি আগে থেকে লিচু অনেকগুলো পেরে ফেলেছে। অনেক লিচু আগে থেকে পেরেই সেগুলোকে বক্স বন্দি করেছে, কিছু লিচু পদ্মার চরে পাঠিয়েছে এবং কিছু তারা নিজেরা আড়ালে লুকিয়ে ফেলেছে। এগুলোকে তারা এখন পাকাবে। কিভাবে পাকাবে? গাছ থেকে পেরে ফেলেছে মানে এখন হালকা পাতলা গরমে রাখলেই সেগুলো পেকে যাবে এবং তারা নিজেরা একটু একটু করে খাবে। আর আপনারা বলতে পারেন ভাই এখন আর কী খাবে? অলরেডি তারা লিচু খাওয়া শুরু করেছে। আপনারা দেখবেন ওই লিচুর ভিডিওতে তিশা কাঁচা লিচু ওটা পেরেই খাওয়া শুরু করেছে, এবং তিশা একটা কথা বলছিল, নে তাবিয়া লিচু নে, টান লিচু নে, বিসমিল্লা বলে খা, এবারের প্রথম লিচু খা, প্রথম ফল খা। তো তাবিয়া বলছিল ধোয়া লাগবে, তো ধোয়া লাগবে না, ধুয়ে খেতে হবে। তো তাবিয়া বুঝলো কীভাবে ধুয়ে খেতে হবে? তাবিয়া অবশ্যই আগে লিচু খেয়েছে, এই জন্য তার অভিজ্ঞতা আছে এটা ধুয়ে খেতে হয়, ঠিক আছে। তো মেইন যে কথাটা দর্শক বলতে চাচ্ছিলাম, বাপ্পি এবং তিশা তারা আসলে নিশিকে ভিডিও করে এটা বোঝাতে যাচ্ছে লিচু আমরা খাইনি, লিচু আমরা পারিনি, গাছে বা লিচু কম ধরেছে। বাপ্পির আরেকটা কথাতে সেটার প্রমাণ, বাপ্পি বলছিল এই যে দেখেন গাছের মধ্যে লিচু সব পক্ষীতে খেয়ে ফেলে, সব পক্ষী খেয়ে ফেলেছে, লিচু নেই, লিচু পক্ষী খেয়ে ফেলেছে। এই যে অল্প করে লিচু আছে এগুলো যদি নিশি আস্তে আস্তে থাকে, পক্ষীরা না খায়, তাহলে এগুলো যা থাকে খাবিনি। এবং বলছিল তো অল্প করে লিচু বলে যে এখানে পক্ষী টক্ষী খাওয়ার পর যা থাকবে ওটুক লিচু খাবিনি, সব পক্ষী খেয়ে ফেলেছে। মানে বাপ্পির কথা হাস্যকর, যদি সব লিচুই পক্ষী খেয়ে ফেলে তাহলে ভাই আমরা তো ঢাকা শহরের মানুষজন কোনোদিন লিচু খেতে পারতাম না ভাই, সব লিচু পক্ষীতেই খেয়ে ফেলতো। কিন্তু আমরা তো ঢাকা শহরের মানুষ প্রচুর লিচু পাচ্ছি, তাহলে আপনাদের গাছের লিচুটা এখানে পাখি খাবে। অন্য চাষি অন্য গাছের লিচু কি পাখিরা খাবে না? সব গাছের লিচুটাই পাখি খায়, কিন্তু আপনাদের গাছের লিচু পাখিরা খায়নি, আপনাদের গাছের লিচু ওই মানে মানুষরূপী পাখি খেয়েছে আর কি, ঠিক আছে, পাখিরূপী মানুষ খেয়েছে। যেমন তিশা গাছের মধ্যে বেয়ে উঠে লিচু পেড়ে খেয়েছে, যদিও কথাটা অবাস্তব, তিশা গাছে উঠেনি, তিশা গাছ থেকে লিচু পাড়িয়েছে এবং সেভাবে খেয়েছে। এই কথাটাই হচ্ছে কি বাস্তব, ঠিক আছে।
এবং বাপ্পিদের লিচু গাছে লিচু পাড়ার জন্য কিন্তু তাদের আলাদা একটা লাঠি সোটা আছে, আপনারা জানেন নাজমানি সেই লাঠি সোটা ব্যবহার করতো। তো বাপ্পি কিন্তু কারো হেল্প ছাড়াই সে লাঠি দিয়ে কিন্তু তাদের কাছে লিচু পেরে আনতে পারতো, তারা নিজেরা সেভাবে করে খায়। এবং একটা জিনিস দেখবেন, বিগত কয়েক বছর ধরে তাদের বাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিচু আমের ফলন হয়, ভালো হয়। তো এবার কেন লিচুর ফলন হবে না, এটাই মাথাতে প্রশ্ন করে দেখবেন। যে জায়গায় খুকি দেখে গিয়েছিল, সো বাপ্পি এগুলো পুরোপুরিভাবে মিথ্যা কথা বলছে। এখন যেটা আমি আপনাদেরকে মেন দুইটা লাইনে শেষ করে দিই, বাপ্পি নিশি আসার আগেই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা এজহার করতে চেয়েছে যে আমি এ বাড়ির গার্জিয়ান, তুই আমার উপর কোনো কথা বলতে পারবি না, মাই আমাকে বলেছে তুই আজকে থেকে এ বাড়ির গার্জিয়ান। এটা বাপ্পি আকার ইঙ্গিতে নিশির কানে ঢুকিয়ে দিয়েছে ভিডিও করে, ডিরেক্টলি না বলে। এবং আরেকটা জিনিস, লিচু কাঁঠাল আমের কথা বাপ্পি ইনডিরেক্টলি বলে দিয়েছে নিশিকে, বুঝিয়েছে যে আমরা এগুলো কিছু খাইনি, এগুলো পক্ষীতে খেয়ে ফেলেছে, এই জন্য তুই কম পাচ্ছিস। কারণ বাপ্পি জানতো যে এবার নিশি আমজাম কাঁঠাল লিচু এগুলো বেশি বেশি করে মালয়েশিয়াতে নিয়ে যাবে, আর নাহলে বিক্রি করে টাকা নেবে। সেই জন্য আগের থেকে বাপ্পি আর তিশা এগুলোকে গুস করে সরিয়ে ফেলেছে, যাতে করে নিশি এসে দেখে কোনো আমজাম লিচু কাঁঠাল কিছুই বাড়িতে নেই, সব যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই জন্য আগের থেকে বাপ্পি এটা একটা সাফাই দিচ্ছে, এগুলো পক্ষীতে খেয়ে ফেলেছে। ভাই পক্ষীতে লিচু খায়, কীভাবে খায় জানেন? পক্ষীতে যখন লিচু খায়, লিচুর অর্ধেক খায়, ঠোকা দিয়ে খায়, ফুটা হয়ে যায় বা অর্ধেক লিচু থাকে না। কিন্তু ভাই পুরো গাছ ফর্সা করে দিবে এরকম পাখি আমি কোনোদিন দেখিনি। এমন পাখি কি আছে বিচি সহ লিচু খায়? আমি এই লজিকটা আপনাদেরকে দিয়ে দিলাম। এমন একটা পাখি দেখান যে পাখি লিচুর বিচি সহ খায়। পাখিরা যখন লিচু আম খায় দেখবেন সেই লিচু আম ঠোকর দিয়ে দিয়ে খায়, এবং সেটার অর্ধেক গাছেই থেকে যায় আর অর্ধেক তারা খেয়ে ফেলে। ঠিক আছে? তো বাপ্পি যেভাবে দেখাচ্ছে পক্ষীতে খেয়ে ফেলেছে, পক্ষীতে লিচু খেয়ে ফেলে না, ওই লিচু গাছের নিচে সবগুলো লিচু পড়া থাকবে, লিচু গাছের নিচে কোনো লিচু পড়া নেই। আর যদি লিচু খেয়ে বিচিটাও ফেলে দিত, সেই বিচিটাও পড়া নেই, তাহলে কি পাখিরা ধরে ধরে আস্ত লিচু গিলে ফেলেছে? প্রশ্নটা আমার বাপ্পির কাছে থাকলো, প্রশ্নটা আমার ফাতেহার কাছেই থাকলো, প্রশ্নটা আপনাদের কাছেও থাকলো। সো এই কথাটা দিয়ে বুঝতে পারবেন লিচুতে আসলে পক্ষীতে খেয়েছে না লিচু আসলে মাক্ষিতে খেয়েছে। আপনারা বুঝে নেন, পক্ষী না মাক্ষী সেটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। সো বুঝতে পারছেন দর্শক ঘটনাটা বাপ্পি কোন দিকে ঘটিয়েছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা বলবো দর্শক, বাপ্পি যখন বাপ্পি যখন নিশিকে নিয়ে পাবনাতে তাদের বাড়িতে ঢুকবে অবস্থা গাড়িতে করেছিল, তার আগে দিয়ে দেখলাম যখন তারা ঢুকছে, তিশা আগে থেকেই পাখিকে নিয়ে ক্যামেরা অন করে দাঁড়া করিয়ে দিয়েছে, মানে পাখি ফ্ল্যাশ অন করে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, এবং তিশা তাবিয়াকে নিয়ে বসে আছে। ঠিক আছে? তো দেখুন তিশা ওখানে বসে রিলসও তৈরি করেছে, রিলস শর্টস ভিডিও তৈরি করেছে ফাতেহা আসার আগে। তাহলে যে মানুষ রিলস তৈরি করছে, শর্টস ভিডিও তৈরি করছে, সে মানুষ কিনা আবার ফাতেহা আসবে সাথে সাথে ফাতেহা কীভাবে কান্না করে ইমোশনাল ভিডিও করার জন্য বসে আছে। কারণ তিশা ভালো মতো জানে যে এই কান্নার ভিডিও যদি সে একবার থামনেলে বসাতে পারে এগুলোতে অনেক ভালো ভিউ হয়। ঠিক আছে? তো বাপ্পি আগের থেকেই হয়তো তিশাকে বলে দিয়েছিল, বা তিশা আগের থেকে বাপ্পিকে জানিয়েছিল যে তোমরা বাড়িতে ঢোকার আগে জানাবা, আমি পাখিকে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো। সো তিশা আগের থেকে একদম রেডি হয়ে দাঁড়িয়েছিল যখন সে বুঝতে পারে যে ফাতেহা নিশি এখন আসছে। তো নিশি গাড়ি থেকে নামা মাত্রই তিশা ঝাপটি দিয়ে নিশিকে ধরেছে, ভেদুর ভেদুর কান্না করছিল। সবচেয়ে হাস্যকর কথা, যেই মানুষ 2 মিনিট আগে রিলসে নাচানাচি করছিল সেই মানুষটা 2 মিনিট পরে ফাতেহাকে জড়িয়ে যেভাবে কান্না করার নাটক করলো, কেমনে অ্যাক্টিংটা করলো, আমি মনে করি এটার জন্যই তাকে আসলে সবচেয়ে বড় অভিনেত্রীর পুরস্কারটা তিশাকে দেওয়া উচিত। আমার কাছে অকল্পনীয় অভিনয় মনে হয়েছে একদম। কি কান্না রে ভাই, এই কান্নার মধ্যে কোনো অভিনয় বুঝতে পারবেন না এটা একটা নকল কান্না, অকল্পনীয় কান্না। দর্শক আমি আসলেই তিশাকে এটার জন্য আমি হাততালি দিতে চাই। আপনারা বিশ্বাস করুন দর্শক, আপনারা তিশার কান্নাটা দেখবেন, এতটা অরিজিনাল কান্না, অকল্পনীয়। একটা সেলিব্রিটিটা তো কিন্তু কানতে গেলে গ্লিসারিন মাখে এটা মেখে কান্না করে, পেঁয়াজ ডোলে, মরিচ ডোলে, বাট তিশার ন্যাচারাল ওয়েতে যেভাবে কান্না করলো, কান্নার অভিনয় অকল্পনীয়। তিশাটার প্রশংসা দাবিদার, অকল্পনীয় অভিনয় করেছে। যদি তিশা একটু সিনেমাতে নেওয়ার সুযোগ থাকতো, আমি মনে করি তিশাকে নেওয়া উচিত, বিশেষ করে কান্নার অভিনয় করার জন্য। খুবই সুন্দর, খুবই ডেডিকেটেড একটা অভিনয় করে সে কান্নার ক্ষেত্রে। তো বাপ্পিকে তো দেখাই যাচ্ছে সারাক্ষণ নিশির মুখের মধ্যে একটা ক্যামেরা ধরে বসে আছে, এবং তিশাও শুরু করেছে। এখন এটার একটা ব্যবসা তো করতে হবে ভাই, যেহেতু এসেছে। আর বাপ্পির আরেকটা গুরু দায়িত্ব, নিশির লাগেজ ব্যাগ কোথায় লাগেজ ব্যাগ কোথায়, খালি লাগেজ ব্যাগ খুঁজছে, সবগুলো লাগেজ ব্যাগ ঠিক আছে কিনা, লাগেজ ব্যাগগুলো জায়গা মতো আছে কিনা, কারণ জিনিসপত্র তোর মধ্যেই, ওটাকে তো সবার আগে ধরতে হবে, তাই না ভাই? লাগেজ ব্যাগ ধরলে না ভিতরে জিনিসপত্র আছে, বাপ্পির জন্য টফি চকলেট চিপস আনে, এগুলো বাপ্পি খাবে, অপেক্ষাতে বাপ্পি বসে থাকে। তো যাই হোক,
আরেকটা বিষয় দর্শক, নিশি যখন বাংলাদেশে পৌঁছায় তখন সম্ভবত 10টা 5 মিনিট ছিল বাপ্পির ধারাভাষ্য মতে, এবং সে যখন হয়তো পাবনাতে আসে তখন হয়তো ভোর রাত ছিল, 3টা কিংবা 4টে এরকম ছিল, কারণ আপনারা দেখবেন ওই সময় কিন্তু খুবই অন্ধকার ছিল ঘুটঘুটি, এবং আমরা জানি এখন কিন্তু বর্তমানে ফজরের ওয়াক্তটা মোটামুটি 3টা 54 3টা 55 থেকে শুরু হয়ে যায় এবং আজান দিতে 4:15 বেজে যায়। তো 4:30 5টার মধ্যে কিন্তু বাইরে আলো হওয়া শুরু করে দেয়, এবং যেহেতু ওই সময় খুব ঘুটঘুটে অন্ধকার ছিল, বোঝা যাচ্ছে ওই সময়টা অবশ্যই 3:30 বা 3টা থেকে 3:30টার মাঝখানে কোনো একটা সময় ছিল, বাইরের পরিবেশ থেকে বোঝা যাচ্ছিল। সো ওই সময় দেখবেন তিশা পাখিকে ডাকে, মানে ডেকে উঠিয়ে এনে তাকে ক্যামেরা ধরে দাঁড়া করে দিয়েছে ভিডিও করার জন্য, কারণ তিশা কোনোভাবেই ফাতিহার কান্না মিস করতে চায় না। ফাতিহা কান্না করবে, সে তাকে জড়িয়ে ধরবে, সিম্প্যাথি দিবে, এটা ভিডিও করে থাম্বনেলে বসাবে, বাহ কি সুন্দর ঝাক্কাস ভিউ হবে, এটাকে আর মিস করা যায় না ভাই, কোনোভাবেই তো মিস করা যায় না। তিশা কতটা ভিউর প্রতি লোভ না হলে সেইভাবে করে এই কাজটা করতে পারে, তাই না? আর আরও কিছু কথা দর্শক এখানে আছে যেগুলো আসলে না বললেই না। আপনারা দেখবেন তিশা ফেসবুকে বর্তমানে যেইভাবে করে উচ্ছৃঙ্খল অশ্লীল রিলস কন্টেন্ট ক্রিয়েট করছে, সে যেভাবে করে ভোদন নাচ নাচছে, তাই না দেখে ভোদন নাচে, তাই না? আমি যে ছোটোবেলা কবিতার একটা লাইন পড়তাম, ওই যে ভোদন নাচ নাচছে যেভাবে করে অশ্লীলভাবে অশ্লীলতা জ্ঞাপন করে প্রকাশ মানে ছড়িয়ে দিচ্ছে ফেসবুকের কন্টেন্টগুলোতে, সেই মানুষটার মনে কীভাবে তাহলে দুঃখ থাকে নাজমানটাকে নিয়ে? যখন নিশি আসে পাবনায় পা দেয়, তখন নিশিকে ধরে জড়িয়ে ধরে কীভাবে কান্না করেন মানে তিশা, আমার কাছে তো এটা কোনোভাবেই ক্যালকুলেশনে মিলছে না। কারণ যেই তিশা একটু আগে রিলস করলো, নাচানাচি করলো, হাসি তামাশা করলো, ফুর্তি করে বেড়ালো, সেই নিশিকে ধরে নাজমানের জন্য ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। আপনার বলুন ভাই, লজিকটা কিভাবে থাকে? আমি তো লজিকটা কোনোভাবেই মিলাতে পারছি না, কোনোভাবেই আমার লজিক আসছে না তিশার সাথে ভাই। আসলে মানে নিশির কিভাবে, মানে তিশার আসলে অ্যাটলিস্ট কীভাবে ভাই নাজমানের প্রতি খারাপ লাগে আমি জানি। হ্যাঁ, নিশির লাগতে পারে, তাও খুবই কম, ঠিক আছে, খুবই কম। বাট যেহেতু সে তার মেয়ে, ন্যূনতম হয়তো কামড়াটা দিতে পারে, যখন বাসাতে ঢুকে দেখবে যে ঠিকই আমার মায়ের নিচতলা ঘরটা আছে কিন্তু আমার মা নেই, ঘরটা খালি পড়ে আছে, হয়তো সেটা তার খারাপ লাগলেও লাগতে পারে, বাট নট অনেক বেশি হবে আর কি। সো যাই হোক দর্শক, এখানে আজকে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ জিনিসই এগুলো শেয়ার করতে চেয়েছিলাম। বাপ্পির লিচু কেলেঙ্কারি, বাপ্পির গার্জিয়ান হওয়া নিজেকে প্রতিষ্ঠিত করা, তারপরে তিশার নাটক ভেলকি কান্না, ঠিক আছে, তারপর বাপ্পির লাগেজের প্রতি লোভ, এবং নিশির আশা নিয়ে তিশার যে একটা কন্টেন্ট ক্রিয়েটার যে একটা নাটক, একটা ভনিতা করার, সেই সমস্ত বিষয় আজকে আমি এক ভিডিওতে তুলে ধরার একটা প্রয়াস করেছি। এবং সামনের দিনগুলোতে দর্শক আমি দুর্দান্ত আরও কিছু নিয়ে আসবো বলে কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনাদের সাথে। সো চোখ রাখুন আমার তারকাদের গল্প চ্যানেলে, অবশ্যই ভবিষ্যতে আমি আপনাদেরকে খুবই সুন্দর কিছু কন্টেন্ট দিব। এবং যেহেতু অনেকদিন পর এসেছি দর্শক, আজকে হয়তো আমার চ্যানেলে ইমপ্রেশন কম থাকবে, হয়তো নোটিফিকেশান নাও পেতে পারেন। সো যদি আপনাদের কষ্ট না হয় বা যদি আপনারা আমাকে ভুলে না যান, তাহলে অ্যাটলিস্ট আমাকে সার্চ দিয়ে একবার আমার চ্যানেলটা খোঁজ করে তারপর ভিডিওটা দেখে নেবেন। এবং আমি আগামী কয়েকদিন এই কাজটা একটু যদি আপনারা দর্শক পারেন একটু করবেন, সবসময় তো নোটিফিকেশন নাও যেতে পারে, সার্চ দিয়ে আমার চ্যানেলটাকে খুঁজে তারপর ভিডিওটা দেখবেন, এতটুকু হেল্প একটু করেন। আর অবশ্যই লাইক দিয়ে যাবেন। সো দেখবেন ভিডিওর ইমপ্রেশন খুব দ্রুত আমার বেড়ে যাচ্ছে। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।